আসসালামু আলাইকুম। শুরু করছি এক সমুদ্র প্রেম পর্ব ২৯। লিখেছেন নুসরাত সুলতানা সেঁজুতি। ঢাকার বুকে তখন সন্ধ্যা, কমে এসেছে আলোর ছটা, বেড়েছে বিয়েবাড়ির হইহুল্লোড়, ক্রমে ক্রমে হচ্ছে অতিথিদের আগমন। এক একজনকে এক একভাবে আপ্যায়নে ব্যস্ত শিকদার বাড়ির কর্ত্রীরা। মাগরিবের আজান পড়ার সাউন্ড সিস্টেম আপাতত বন্ধ, জিরোচ্ছে ওটা। এসি বাড়িতেও মানুষের গায়ের ভ্যাপসা গরম ছোটাছুটি করছে। ঘেমে নিয়ে অস্থির সাদিফ, পরনের পাতলা শার্ট চুপচুপে। একটুখানি স্বস্তি মিলছে না মস্তিষ্কের, প্রচণ্ড হাঁসফাঁস করছে সে। কাজের ফাঁকে ফাঁকে বারবার দুপাশে মাথা নাড়ছে। যতবার মাথা নাড়ছে ততবার ছি ছি বলছে। সে কতগুলো বছর ধরে পিউকে ভালোবাসে, বিয়ে করতে চায়। এই শুদ্ধতম চাওয়ার পেছনে আর কোনো কারণ নেই। অথচ আজ সামান্য মারিয়াকে শাড়িতে দেখে অমন হাঁ করে চেয়েছিল। না সাদিপ, তুই তো চরিত্রহীন নস, তবে এমন করলি কেন? আচ্ছা, মৈত্রী মেয়েটাও তো শাড়ি পরিয়েছে, মারিয়ার থেকেও দ্বিগুণ সেজেছে। ওর দিকে কেন তাকালি না তাহলে? মারিয়ার দিকে কেন তাকালি? তার ক্ষিপ্ত মেজাজ আরও খারাপ হয়। নিজের প্রতি তিতি বিরক্ত হয়ে শার্টের বোতাম খুলে দেয়। বাইরে গেল যেন চামড়া পড়ে যায়, টকবক করে মাথা ঘিল। তার থেকেও অতিষ্ঠ সে নিজের উপর। যতবার নিজের বোকামি হ্যাংলামের কথা ভাবছে ততবার হচ্ছে এমন। বেশ অনেকক্ষণ কাটলো তার টানাপড়নে। স্থির মস্তিষ্ক দ্বন্দ্ব, কুলকিনারাহীন সমুদ্রের অসহায় নাবিক মনে হলো নিজেকে। শেষে পর মুহূর্তে নিজেকে বাঁচাতে অমুক যুক্তি সাজালো, মনকে বুঝালো। মারিয়া আমার বন্ধু, সম্পর্কটা আগে যেমন তেমন থাকলেও এখন তো ভালো, তাই ওর দিকে মুগ্ধ হয়ে তাকানো অন্যায় কিছু নয়। মেয়ে দেখলে খেয়ে ফেলা টাইপ, কিংবা মুখ দিয়ে লালা ঝরছে এরকম কুৎসিত নজরে তো চাইনি। একবারও না। সবসময় এলোমেলো থাকা মেয়েটি প্রথমবার শাড়ি আর খোপায় খোপায় দেখে একটু ভালো লাগা এমন দোষের কিছু নয়। সাদিপ মাথা ঝাঁকাল। এই যুক্তির সঙ্গে সে সহমত। পছন্দ হয়েছে কথাগুলো, কিন্তু কোথাও একটা খটকা রয়ে গেল। সোফায় বসে পড়ল কাজ ফেলে। আজমল তাকে দেয়ালে লাইট বসানোর কাজ দিয়েছেন। সেটিং করেছে ইলেকট্রিশিয়ান, এখন শুধু সাজাবে সে। সাদিফ মাঝপথে লাইটগুলো পায়ের কাছে ফেলে ঝিম ধরে বসে থাকে। নিজের চরিত্র নিয়ে কেমন যেন সন্দেহ জাগে। এই যে সে আরেক মেয়ের দিকে তাকিয়েছে, কয়েক সেকেন্ডের জন্য অপলক চেয়ে থেকেছে। এটা কি পিউকে ঠকানো হলো? তাহলে তাকালো কেন? মারিয়াকে কি ভালো লাগতে শুরু করেছে আজকাল? সাদিপ সচেতনভাবে মাথা তুলল। নো 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 বলেই আওড়ালো। ঠিক তখনই সামনে কাকতালীয় মতো হাজির হলো মারিয়া। কপাল কুঁচকে বলল, এই কি, আপনি বসে আছেন কেন? ফাঁকিবাজি করা হচ্ছে? আমি কিন্তু আঙ্কেলকে জানিয়ে দিব। সাদিপ জানালো। তার কপালেও ভাঁজ পড়েছে তখন। মারিয়া দুষ্টুমি করে হাসলো। অমন করে তাকাতে দেখে বলল, ভয় পেলেন? আরে মজা করলাম। জিরোচ্ছেন? শরবত খাবেন? টায়ার্ড? এতক্ষণ চিন্তিত সাদিপ নিমিষে হেসে জানালো, নো থ্যাঙ্কস। বলেছেন যে এটাই অনেক। কাল তুমি বলার পর আজ আবার আপনিতে ফিরে আসায় মারিয়া হাসি কমে এলো খানিক, তবে ধরা দিল না। জিজ্ঞেস করলো, আমি কি আপনাকে হেল্প করব? সাদিপ উঠে দাঁড়িয়ে বলল, করতেই পারেন। হেল্পিং হ্যান্ড পেতে কার না ভালো লাগে। আচ্ছা, কি করতে হবে বলুন? উৎসাহিত চিত্র মারিয়া। এই যে লাইটগুলো দেখছেন, আমি টুলের উপর দাঁড়ালে একটা একটা করে আমার হাতে দিলেই হবে, পারবেন? মারিয়া কাঁধ উঁচায়। এই আর এমন কি? আচ্ছা দাঁড়ান, আমি এক্ষুনি গ্লাসটা রেখে আসছি। আর হাতে গ্লাস ছিল জুসের, নিজেই খেয়েছে। সেটা রাখতে ডাইনিং টেবিলের দিকে ছুটল। সাদিপ চেয়ে থাকলো সেদিকে, তারপর চমৎকার করে হেসে ফেলল। বুকে হাত রেখে দেখল, না, হৃদস্পন্দন স্বাভাবিক, তার গতিবিধি ঠিকঠাক। এই যে এতক্ষণ মেয়েটা সামনে দাঁড়িয়ে এত কথা বলেছে, সে নিজেও ঠিক ছিল। সেই তখনকার মতো একবারও জগৎ ভুলে চেয়ে রয়নি। তার মানে ওটা ছিল সেকেন্ড খানেকের ইনফ্যাচুয়েশন। হয়তো ফার্স্ট টাইম শাড়ি পরা দেখে হয়েছিল, তবে আর চিন্তার কিছু নেই। সে ভালো ভদ্র ছেলে, আগেও যেমন ছিল এখনও আছে, ইনশাল্লাহ ভবিষ্যতও থাকবে। সাদিপ বুক ভরে শ্বাস নিল। মারিয়ার সাথে তুমিতে নামা যাবে না। বিপদ সংকুল সম্বন্ধন এসব
কখন না মাখামাখো সম্পর্ক মায়ের চোখে পড়ে আর তিনি বিয়ে ঠিক করতে বসে পড়েন। এই বাড়ির মহিলারা তো কাজী, এর সাথে ওর সাথে, এর বিয়ে ওর বিয়ে, কত কি। পিওর জন্য মাঝে মাঝে ভীষণ ভালো লাগা কাজ করে তার। এই যে মেয়েটা, আর তার মতো এত লয়াল একটা বড় বর পাচ্ছে লাইফে। ও কি আদৌ রাখে এই খবর? জানলে খুশিতে দু তিনটে আছাড় খেত নিশ্চয়ই। সে তুষাতুর চোখে আশেপাশে তাকালো, পিউকে খুঁজলো নীরবে। মেয়েটাকে ভালো করে দেখাই হলো না আজ। সামনে এসেছিল যদিও সেই দেখেনি। আজও শাড়ি পরেছে, কেমন লাগছে ওকে? সেদিনের মতোই অপরূপা নিশ্চয়ই। পিউয়ের দুনিয়া ঘুরছে, বক্ষে উথাল পাথাল, তার মধ্যে থাকা হৃদয়টা টলছে দিক বিদিক। চিনচিন করছে সেখানে, তুষারের ন্যায় জমে গিয়েছে ধূসরের এই হঠাৎ কাছে আসায়। শাড়ির পাড় ভেদ করে তার উন্মুক্ত পেটে শক্ত হাতের নরম স্পর্শে দেহের শিরা উপশিরা স্তব্ধ। সেইক্ষণে ধূসরের চাপ প্রয়োগ করলো সেখানে, ফলস্বরূপ পিউ পিছন দিকে হেলে এলো। একরকম তাকে তার পিঠের দিকে টেনে খিঁচে বুকের সাথে মেশালো ধূসর। অমনি পিউয়ের গা শুদ্ধ হাই ভোল্টেজের মতো ঝাঁকুনি দিল। হাত থেকে এত খালি প্লেটটা পড়ে গেল মেঝেতে। ঝনঝন শব্দ করে নিভে গেল। কাচের প্লেট হলে ভেঙ্গে গুড়িয়ে যেত নির্ঘাত, অথচ এই শব্দ পিউয়ের উদ্দোলিত তনুমনের কাছে কিচ্ছুই না। এর থেকেও জোরে চলছে তার বক্ষ স্পন্দন, ওর থেকেও জোরালো তার শ্বাস প্রশ্বাস। ধূসর তার কাঁধের উপর অবিন্যস্ত চুলগুলো সযত্নে সরিয়ে দিল একপাশে। চুরি পরা হাতটা মুঠোতে নিল, আঙ্গুল আঙ্গুল স্লাইড হলো। সেই শিরশিরে আঙ্গুল উঠে এলো চুরিতে, একটা একটা করে ছুঁয়ে গেল। ধূসর আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ডোবায়। পিউ নড়তে চড়তে ভুলে গেছে। বিস্ময়ে হতবিম্বল সে, নিঃশ্বাস গলার কাছে বন্দি। কাপার তোপে হাঁটুর হাড় খুলে যেন পা দুটো আলাদা হয়ে যাবে এখনই। ভেতর ভেতর নিজের এই কাঁপাকাপির প্রতি ফুঁসে উঠছে কখনো। তার মন জানে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত সে চায় ধূসর ভাই কাছে আসুক, একটু প্রেমিক সুলভ আচরণ করুক, বিমোহিত চাউনিতে চেয়ে দেখুক তার গোলাগোল মুখবিবর। অথচ যখনই আসে সেই ভার নিতে সে অক্ষম। শরীরের কাঁপাকাঁপি আর হৃদস্পন্দন লাফালাফি দায়ে সে বিধ্বস্ত, দিশেহারা। ধূসর আচমকা তাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। বাহুতে অচিরা টানে পিওর হাত দুটো গিয়ে আঁকড়ে ধরল তার পাঞ্জাবির কলার। ধূসরের একটা হাত জায়গা পেল ওর লতানো কোমরে, যা থেকেও চুয়ে পড়ছে ঘাম। পিউ চোখ বুঝে ফেলে। গাছের পাতার ফাঁক গলে বাইরের হলুদ আলোয় সে নিক্ষেপ হয় তার মুখমণ্ডলে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধ্যা নামানোর ঘরের আলো তখনও নেভানো। ধূসর মনোযোগ দিয়ে দেখল সেই মুখ। হলুদ শাড়ির পরনে মেয়েটিকে এই আলোয় ঠিক যেন প্রতিমার মতো লাগলো তার। কাটা কাটা নিখুঁত মুখশ্রীর অদ্ভুত এক প্রতিমা। সাউন্ড সিস্টেম তখন বেজে উঠল, ফুল ভলিউম চলছে। তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। গানটা পিউ চট করে আঁখে মিলল, হতবাক হয়ে পড়ল শুনেই। এই গান এই সময় কে ছাড়লো? তার মনের কথা কি পড়ে ফেলল কেউ? কিন্তু ঘরে যে ওরা দুজন। রাদিফের থেকে ফোনটা কেড়ে নিল সাদিফ। মাথায় একটা চাটি মারার সাথে কষে একটা ধমকও ছুড়ল। হিজিবিজি গান বাজানোয় এটা গান হলো? কি বাধাই করার মতো রিল্যাক্স! এসব মুরব্বীদের সামনে শোনা যায় না কি? ছেলেটা মন খারাপ করে ঠোঁট উল্টে নিচে নেমে আসে। সাউন্ড সিস্টেমের মতে উঠে অন্য গানে। সালমান খানের বিখ্যাত ঠান্ডা ঠান্ডা দিল দিওয়ানা গান শুনে ছোট ছেলেটা মুখ ভ্যাঙ্গায়। বুক চিনচিন গান এখন কি ট্রেন্ডে আছে ভাইয়া তো আর জানে না। পিউ ভাবতে গিয়ে যখনই মাথা নামায়, ধূসর এক আঙ্গুল দিয়ে চিবুক উঁচু করে ধরল। চোখাচোখি হলো দুজনের। নিখাদ দৃষ্টিতে মিলে গেল পিউর সরল চাউনি। কালো আইরিশ দুটোতে গলিয়ে গেল সে। শ্যামলা চেহারার পুরুষটিকে সমদর্শন বরাবরের মতো তুঙ্গে তুলল। এই ঘোষণা সে সহস্রাধিক বার করেছে, তবু যেন ক্ষান্ত হচ্ছে না মন, শান্তি পাচ্ছে না অন্তরস্থল। ধূসরের ধারাল চোখে দুটো ঘুরে এলো তার অধর হতে।
তারপর সমগ্র গ্রীবায় চক্ষু গাল ভ্রু পল্লবের একটা ছোট্ট চুলও বাদ পড়েনি তাতে। বড় তৃষ্ণা মিটিয়ে দেখে গেল হরিণী নয়নজোড়ার সযত্নে টানা কালো কাজলের প্রলেপ। পিউর দ্রুত শ্বাস প্রশ্বাসের সাথে তার ত্রস্ত এক প্রশ্ন ছুটে এলো, কার জন্য সেজেছিস এত? পিউ চটক কেটে তাকালো। শান্ত কণ্ঠের এমন সাবলীল প্রশ্নের ভার কয়েক মুহূর্ত তাকে নিস্তব্ধ করে রাখে। ধূসরের চোখে চকচকে দুষ্টুমি, জানা উত্তর শুনতে চাওয়ার জন্য অধর ঘেঁষে ছুটছে চিকন হাসি। পিউ মাথাটা নামিয়ে নিল, বলতে চাইল, আপনার জন্য। আপনি ছাড়া কে আছে আমার? কিন্তু কথা ফুটল না, কণ্ঠরোধ হয়ে আটকে থাকলো গলবিলে। পরপর সাহস জোগালো, প্রয়াস চালালো। ধূসর ভাই, নিজে থেকে এত কাছে এসেছেন, কেন এসেছেন? ভালোবাসেন বলেই তো। নিশ্চয়ই তাকে কোনো সুযোগ দেওয়ার ছুতোয়। এই সুযোগ হাতছাড়া করা যাবে না পিউ, আজ বলতেই হবে। ওনার পেছনে মনে মনে যা সারাক্ষণ বলিস, আজ সব বল। বল, আপনার জন্য সেজেছি। জানতে চা, সুন্দর লাগছে আমায়? পিউ জিভে ঠোঁট ভেজায়, শ্বাস ঝেড়ে প্রস্তুতি নেয় বলার। সেই মুহূর্তে বাইরে থেকে রাদিফের গলা ভেসে এলো। উদ্গ্রীব হয়ে ওকে ডাকছে ছেলেটা। পিউপি, কোথায় গেলে? তোমার বন্ধু এসেছে, খুঁজছে তোমায়। এই পিউপি, কোথায় তুমি? প্রশ্ন করা আগন্তুক না বলে চলে গেল। হুঁশে এলো দুজন। যন্ত্রতন্ত্র দুজনের থেকে ছিটকে দুদিকে সরে গেল। পিউ এক মুহূর্তে দাঁড়ালো না। ফ্লোর থেকে ফেটে যাওয়া মেলামাইনের প্লেট হাতে তুলে দরস্ত পায়ে ছুটল। ঝুনঝুন করে বেজে গেল তার পায়ের নুপুর। ধূসর আর চোখে সেই শব্দের দিক চেয়ে রয়। গা পুড়ছে উষ্ণতায়, বুক লাফাচ্ছে শীতলতায়। কেমন টানাপড়ন! সে এসির ফুল ভলিউম বাড়িয়ে ক্লান্ত ভঙ্গিতে শুয়ে পড়ল বিছানায়। তানহা এসেছে বেস্ট ফ্রেন্ড বোনের বিয়ে, সে না আসলে চলে? বসার ঘরে তাকে বসেছেন সুমনা, নাস্তাও খেতে দিয়েছেন এর মধ্যে। রাদীপকে পাঠিয়েছিলেন পিউকে খবর দিতে, সেই মতোই ছেলেটা হুলস্থুল বাঁধিয়ে গলা ছেড়ে ডেকেছে। তানহা আগেও এই বাড়িতে এসেছিল পিউর জন্মদিনে, শুধু এসেছে, কেক কেটেছে, উপহার দিয়ে চলে গিয়েছে। কিন্তু এবার থাকবে সপ্তাহখানেক। বিয়ের আমেজ না যাওয়া অবধি পিউ ছাড়বে না ওকে। সামনে ফাইনাল পরীক্ষার চাপে বাড়ি থেকে মঞ্জুর করতে চায়নি তাদের আবদার। মুরব্বীদের আবেদন তো ফেরানো যায় না। তানহা আগেভাগে তৈরি হয়ে এসেছে, সবার সাথে মিলিয়ে লাল পায়ের হলুদ শাড়ি। পিউ আস্তে ধীরে সিঁড়ি বেয়ে নামলো। এতটা সময় তানহাকে ফোন করে কখনোই আসবি? কতদূর আসছিস? বলে বলে অস্থির হওয়া মেয়েটা আচমকা ওকে দেখে কেমন খুশি হলো না। এই অসময়ে আসার জন্য উল্টো বিড়বিড় করে কড়া বকা ঝকা করলো। কি হতো এখন না আসলে? রাদীপ না ডাকলে? ধূসর ভাই আর একটু কাছাকাছি থাকতেন। ভাবতে পিওর মেরুদণ্ড উষ্ণ স্রোতে ভেসে যায়। তানহা ওকে দেখে মুখে হাসি টেনে এগিয়ে গেল, স্ফুর্ত চিত্রে শুধালো, কেমন আছিস তুই? পিও হাসলো। ভেতর ভেতর ধূসরের কাছে বেশিক্ষণ থাকতে না পারায় আক্ষেপে ফেটে গেল, প্রকাশ না করে বলল, ভালো। তুই? আসতে অসুবিধে হয়নি তো? না না, বাবার বাড়ি নামিয়ে দিয়ে গিয়েছে। সুমনা বললেন, তুই কি খাচ্ছিলি? হাতে ভাতের প্লেট দেখে প্রশ্ন করেছেন তিনি। পিও নরম চোখে তাকালো সেই থালার দিকে। সামনে ভেসে উঠল ধূসরের আঙ্গুল চেটে দেওয়ার দৃশ্যটুকু। মুহূর্তে রক্তে রক্তে বইল শিহরণ। অস্বাভাবিকভাবে চোখ বুজে ফেলল, খুলল। উত্তর দিতে গিয়ে গলা কাঁপল ঈষৎ। বলল, হ্যাঁ। আচ্ছা যা, হাত ধুয়ে তানহাকে নিয়ে উপরে যা। আমি পুষ্পকে নিয়ে ছাদে যাই। সময় হয়ে এলো অনুষ্ঠানের। পিউয়ের পাশে কাটিয়ে প্রস্থান নিলেন তিনি। তানহা সুযোগ বুঝে ওকে দু হাতে আঁকড়ে ধরে বলল, জানিস কি হয়? বলতে বলতে থমকালেন সে। উদ্বিগ্ন কণ্ঠে বলল, এ কি, তুই কাঁপছিস কেন এত? পিউ অসহায় চোখে চাইল। তানহা চিন্তিত গলায় বলল, তোর কি শরীর খারাপ লাগছে? আমার বোধহয় হার্ট অ্যাটাক হবে রে। তানহা আটকে উঠল, এমা কেন? পিউ ওর হাতটা নিয়ে নিজের বুকের বাঁ পাশে রাখলো। জিজ্ঞেস করলো, কিছু ফিল করতে পারছিস? তানহা নিজেই চমকে গেল তার বুক কাঁপুনি দেখে। চোখ দুটো গোল গোল করে তাকিয়ে রইল। পিওর দৃষ্টি বদলালো শিথিলতায়। দীর্ঘশ্বাস ফেলে বলল, তানহা কিছু বুঝতে পারছিস না? সে জানে। ওর বোঝার সাধ্যও বা কই? তার মতো ভালো কে বুঝবে? ধূসর ভাইয়ের দূরে যাওয়া যেমন তার মন খারাপের কারণ, তার হঠাৎ এমন কাছে আসার চমক ডেকে আনে মরণ।
পুষ্পকে ছাদে নেওয়া হলো, অতি সাদরে বসানো হলো স্টেজে। বাড়িটার ছাদে প্রচুর জায়গা, রেলিং ঘেঁষে লাগানো গাছ, আর এক কোনায় বসানো লোহার চেয়ার টেবিল ছাড়া পড়াটা ছাদই ফাঁকা প্রায়। পুষ্পর গালে সবার আগে আমজাদ শিকদার হলুদ ছোঁয়ালেন। এই বিয়েতে একমাত্র নাখোশ ছিলেন তিনি, অথচ ক্রমে ক্রমে মেয়ের রুষ্ট চোখ মুখ তার সমস্ত মনস্তাপ ভুলিয়ে দিচ্ছে। একে একে মিনা বেগম, আফতাব, রুবা সবাই হলুদ লাগালেন। ধূসরের পাল্লা এলো, তাকে খুঁজে পাওয়া গেল না। তার পদধূলি তখনও ছাদে পড়েনি। পুষ্প মন ভরে হাসছে, গাল দুটো দুপাশ থেকে ফুলে উঠেছে হাসিতে, যেন জায়গা পাচ্ছে না গেড়ে বসার। একটু আগেই চলে গিয়েছে ইকবাল, যেমন চোরের মতো এসেছিল অমন চোর হয়েই গিয়েছে। বেশ কয়েকবার এমন পাঁচিল টপকে আসায় দক্ষ সৈনিক পরিণত হয়েছে ও। সেই প্রথমে যেদিন এসেছিল পুষ্প এখনও মনে আছে। হাত হাত হাঁটু ছিলে একাকার হয়েছিল তার, অথচ এখন কি আরামসে স্পাইডারের ম্যানের মতো পাঁচিল লাফিয়ে পার হয়। তবুও প্রতিবার পুষ্পর বুক টিপ টিপ করে। আজও করেছে, সে নিশ্চিত। কারো বাড়িতে চুরি করতে দিলে ইকবাল অনায়াসে করে ফেলবে, কেউ জানবেই না। এই যে বিয়েবাড়ির অগণিত লোকের ভিড়ে এসে কনেকে চুমু খেয়ে গেল, কেউ টেরও পেল না। কথাটা ভেবেই তার গালজোড়া রক্তাভ হয়। তখন ইকবালের অমন আকস্মিক প্রেম আক্রমণের ভার সামলাতে সময় লেগেছে অনেক। ছেলেটা মাঝে মধ্যে এত পাগলামো করে, এই যে এখন লজ্জায় বারবার হাত চলে যাচ্ছে ঠোঁটে। ফেরার সময় মারিয়ার দিক তাকাতেই পারছিল না। মেয়েটা শুধু মিটিমিটি হাসছে। তার লিপস্টিকে ভর্তি ঠোঁট দুটো হঠাৎ খালি হয়ে যাওয়ায় সে কি ঠাট্টা! কোণ্ঠার মিষ্টি যন্ত্রণায় আজ তাকে বিক্ষিপ্তভাবে ছুঁড়ে ফেলেছে ইকবাল। সাদিব যেদিকেই যায় মৈত্রীর চোখ সেদিকেই, কেমন ক্যাবলার মতো চেয়ে থাকে। কি দেখে এত? অমন ন্যাকা ন্যাকা লজ্জা লজ্জা ভাব করে তাকানো দেখে গা পিত্তি জ্বলে যাচ্ছে তার। দাঁত চেপে হজম করেছে, না পারছে কিছু বলতে, না পারছে সইতে। পুষ্পর বিয়ে উপলক্ষে তার বন্ধুরাও এসেছে। জটলা বেঁধে এক জায়গায় দাঁড়িয়ে ওরা, দুজনের গলায় ক্যামেরা ঝুলছে। সাদিব ফুসরত পায়নি নিজেরটার আনার। এত কাজ, এর মধ্যে আবার মৈত্রীর তাকানোর জ্বালায় লুকিয়ে থাকছে। বন্ধুদের জটলার মধ্যে ঢুকে বাঁচতে চাইছে এক প্রকার, নিজেকে আড়াল করার আপ্রাণ চেষ্টা তার। যখনই সামনে থাকে সরছে। মৈত্রীর নেকলেস জড়ানো গলাটা রাজহাঁসের মতো উঁচু হয়ে আসছে, চোখে মুখে ফুটছে গোয়েন্দাগিরি, যেন সে কি না কি। ওকে খুঁজে না পেলে মেয়ের জীবন বৃথা। সাদিব মনে মনে নিজের কপাল চাপড়ায়, যার এমন করে তাকানোর কথা তার খোঁজ নেই। আর এই মেয়ে। সেই সময় পিউর দিকে একবার তাকালো সে। মেয়েটা স্টেজের দিক নিষ্পলক চেয়ে আছে, ঠোঁটের কোণ ঘেঁষে মিষ্টি মিহি হাসি। চারপাশে লাল সবুজ আলোগুলো তির্যকভাবে ফুটে বসেছে। খোলা চুলের আস্ত এক হলুদ পরি যেন। সাদিব সিদ্ধান্ত নিল ওর পাশে গিয়ে দাঁড়াবে। শার্টের দুই হাতা ঠিকঠাক করে পা বাড়ালো। এর আগেই তানহা ফোন হাতে ছুটতে ছুটতে পিউর কাছে এসে থামলো। থেমে গেল সে। বাড়ানো পথযুগল ইউটার্ন করে অন্যদিকে হেঁটে গেল। তানহা হাঁপাচ্ছে, ঘন ঘন শ্বাস তুলে ডাকলো, পিউ, এই পিউ। পিউ ভ্রু কুচকে তাকায়। পুষ্পকে বাড়ির সবাই হলুদ মাখাচ্ছে এমন নয়নাভিরাম দৃশ্য দেখার মাঝে বাধা পেয়ে সে বিরক্ত বোধ করল। কি? তানহা বুকে হাত দিয়ে একটু ধাতস্থ হওয়ার চেষ্টা করে। সিঁড়ি বেয়ে দৌড়ে ওঠার কষ্ট হয়ে গিয়েছে। সময় নিয়ে বলল, ধূসর ভাইয়ের স্টোরি দেখেছিস? স্টোরি দিয়েছেন? দেখিসনি? পিউ দুপাশে মাথা নাড়ল। দেখ, এখনই দেখ। তানহার কণ্ঠ অধৈর্য। পিউ নিজের ফোন খুলে ফেসবুকে ঢুকলো। সার্চ লিস্টে সবার উপরেই ধূসরের নাম। দিনরাত 24 ঘন্টাই তো চোখ লাগিয়ে বসে থাকে ওখানে। আইডিতে ঢুকে দেখলো কোনো স্টোরি নেই, তবে 4 ঘন্টা আগে টাইমলাইনে একটা ছবি পোস্ট করেছে, তাও গেটের কাছে পার্লামেন্টের লোকজনকে নিয়ে একটা গ্রুপ ফটো। তারপর তানহার দিক তাকালো, অনীহ কণ্ঠে বলল, এটা দেখার কি আছে? এমন ভাব করলি যেন আমার সাথে কাপল পিক দিয়েছে। তানহা বিভ্রান্ত হলো। পিউর ফোনটা হাতে নিয়ে ঘুটে ঘুটে দেখলো। কি আশ্চর্য, তোর এখানে শো করছে না কেন? উনি কি তোকে হাইড করে দিয়েছেন? কি শো করবে? এই তো 1 ঘন্টা আগে যেটা পোস্ট করেছেন। তানহার চোখ মুখ সিরিয়াস। পিউ এবার আগ্রহী হলো, বলল, দেখি তোর ফোন।
তানহা নিজের ফোন বের করে দেখলো সত্যি স্টোরি দেওয়া, তবে ছবি টবি নয়, ইংরেজি অক্ষরে সাজানো কয়েকটা লাইন মাত্র। যতবার তুই শাড়ি পরিস ততবার আমি মরে যাই, খুন হই, বুঝতে পারি আমার শক্ত মনের প্রথম দুর্বলতা তুই হলেও তোর পরনের শাড়ি সেই দুর্বলতা টেনে হিচড়ে বাইরে আনতে সক্ষম। উজ্জ্বল আলোয় তখন ঝলমলে বাড়ির ছাদ, কান ফাটানো মিউজিক আর অসাধারণ সুরের সাজনা সাজনা গান, আশেপাশে মানুষের কোলাহল ও একে ওকে ডাকাডাকি হাসাহাসি। এই এত সব আওয়াজের মধ্যেই নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো পিউ, তার অক্ষিকটল আঁচল স্তব্ধিত, উষ্টযুগল তিরতির করে কাঁপছে, নিদারুণ কম্পনের মেতেছে বক্ষ পট, কপাল বেয়ে ঘাম এসে কান ছুলো, তার শুকনো ছোঁয়া দেখা গেল নাকের ডগায়, ফোন ধরে রাখা আঙ্গুলগুলো ঠকঠক করে কাঁপে। তানহা ফোঁস করে শ্বাস ফেলে দুপাশে মাথা নাড়ল। পিওর এসব হাবভাব তার পরিচিত, কিছু বলতে যাওয়ার আগেই ওর হাত থেকে ফোনটা খসে পড়তে নেয় ফ্লোরে। তানহা বুক চ্যাত করে ওঠে, হকচকিয়ে কোনো মতে ধরে ফোন। প্রাণের চেয়েও প্রিয় মোবাইল ফোনকে বাঁচাতে পেরে বুক ভরে শ্বাস নেয়। এই ফোন মায়ের কানের কাছে তার অক্লান্ত ঘ্যানঘ্যানানির ফল। এটা নষ্ট হলে ভার্সিটি ওঠার আগে আর জুটবে না কপালে। মেয়েটা পিওর প্রতি একটু বিরক্ত হলো বটে। একটা মেসেজ দেখে এত কাঁপাকাঁপির কি হলো? বলল, সারাদিন ভালোবাসি ভালোবাসি করে লাফাস, অথচ এদিক থেকে কোনো ইঙ্গিত এলেই মৃগী রোগীর মতো ছটপট করস কেন? পিউ দেয়ালে দুর্বল দেহটা ঠেসে দিয়ে দাঁড়ালো, অদ্ভুত গলায় হাঁসফাঁস করে বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না ধূসর ভাইয়ের মনে এত প্রেম, এত। তানহা হাসলো, কাঁধ দিয়ে ওর কাঁধে ধাক্কা মেরে বলল, গরম পড়েছে তো? ঘামের মতো ধূসর ভাইয়ের প্রেম ফোটায় ফোটায় বাইয়ে পড়ছে। পিউ মাথা নামিয়ে নিল, সিমেন্টের খাঁজকাটা ফ্লোরের দিকে চেয়ে বলল, এমন প্রগাঢ় অনুভূতি, এতটা ভালোবাসা, এতটা চাওয়া কিভাবে লুকিয়ে রাখেন উনি? কেন সামনে এসে বলে দিচ্ছেন না? এই অন্তরালে লুকিয়ে ভালোবাসার মানে কি? তানহা হাত নেড়ে বলল, বলে দিলে তো খেল খতম হয়ে গেল। ধূসরবাই হলেন ইউনিক মানুষ, তোকে নাচানোর এত দারুণ বুদ্ধি হাতছাড়া করাটা বোকামি হবে। আর এমন বোকামি কি উনার মানায়? পিউ উদাস কণ্ঠে বলল, জানি না, ওনার মনে কি আছে উনি ভালো জানেন। মাঝে মাঝে মনে হয় আমাকে চেনেই না, এমন ভাব করেন যেন খুব কাছে দাঁড়িয়ে থাকা আমিটা তার অপরিচিত, চোখের সামনে আমাকে দেখেও ভান করেন কেউই নেই, আবার হুট করে একদম কাছে চলে আসেন। এমন এমন কথা বলার আমারই কথা হারিয়ে যায়। ওনার অতর্কিত কাছাকাছি আসা চমকে দিশেহারা হয়ে পড়ি, নিতে পারি না, শ্বাস বন্ধ হয়ে আসে, যেন আমি এক্ষুনি মরে যাব। তোদের এই অদ্ভুত প্রেমের রসায়ন বোঝার মতো ভালো ছাত্রী আমি নই। এমনিতে ইংরেজিতে আমার অবস্থা করুন, এত বড় একটা ইংরেজি কথার বাংলা করতে গিয়ে আমার কি অবস্থা হচ্ছিল জানিস? দাঁত খুলে পড়েছিল প্রায়, যখন বুঝলাম কি লেখা ছুটতে এসেছি ভাই। আর দেখ উনি কি চালাক, স্টোরি দিয়েছেন ভালো কথা, তোকে হাইড করিয়ে দিলেন, মানে সাপও মারবে লাঠিও ভাঙবে না টাইপ বুদ্ধি। ওনার তো বালিশ নয়, ইট মাথায় নিয়ে ঘুমানো উচিত। পিউ মুচকি হাসলো, কণ্ঠে লজ্জা ঢেলে বলল, ওনার যে শাড়ি এত প্রিয়, আগে জানলে বছরে 12টা মাসই আমি শাড়ি পরে থাকতাম। তানহা ভ্রু কপালে তুলে বলল, টেনে টেনে বল। বাবা, পারা যায় না, তাদের এই মাখো মাখো প্রেম দেখলে আমার মতো সিঙ্গেল মানুষের বুকে ব্যথা করে। পিউ জবাব দিল না, তার হরিণী দুই লোচন তখনও নিচে, ডান পায়ের বুড়ো আঙ্গুলটা ফ্লোরে খোঁচাচ্ছে, দুপাশের গালের মাংস ফেপে উঠেছে ক্রমে, রক্তলাল চোখা নাকে বিন্দু বিন্দু ঘাম, অপরের ঠোঁটটা চেপে বসেছে নিচের ঠোঁটে, চোখে মুখে স্পষ্ট কোণঠা দেখে তানহা ভ্রু কুঁচকে বলল, একটা সামান্য পোস্ট দেখে এত লজ্জা পাচ্ছিস পিউ? তোকে দেখে মনে হচ্ছে এক হাত ঘোমটা দিয়ে বাসর ঘরে বসে আছিস, আর ধূসর ভাই দরজা আটকে এগিয়ে আসছেন ফষ্টি নষ্টি করার জন্য। পিউ হতভম্ব চোখে চাইল, নাক মুখ কুঁচকে বলল, ছি, অশ্লীল মেয়ে। হ্যাঁ সত্যি বললে দোষ? পিউ সোজা হয়ে দাঁড়ালো, হয়েছে, এত সত্যি বলতে হবে না, চল আপুকে হলুদ মাখিয়ে আসি। উল্টো পথ দিয়ে মারিয়াকে আসতে দেখিয়ে থেমে গেল সাদিফ। কেন যেন মনে হলো মারিয়া নয়, বিপদ সংকেতের সেই লাল চিহ্নটা এগিয়ে আসছে তার দিকে। সতর্কতা জলদি এপাশ ঘুরে হাঁটা ধরল সে, কিন্তু বিধিবাম মারিয়া ডেকেই ডাক ছাড়ল, এই এই শুনুন। ছেলেটা থমকালো, চোখ বুজে জিভ কেটে দাঁড়িয়ে পড়ল।
দেখে ফেলেছে রে। মারিয়া কাছে এসে দাঁড়াতেই হাসি হাসি মুখ করে ফিরে চাইল। সে দুই ভ্রু গুটিয়ে বলল, আমাকে দেখিয়ে চলে যাচ্ছিলেন কেন? সাদিক আকাশ থেকে পড়ার ভান করলো, কই আমি তো দেখিনি আপনাকে। দেখেছিলাম নাকি? মারিয়া সন্দিহীন চোখে চাইল। সাদিপ নিষ্পাপ মুখ করে বলল, সত্যি দেখিনি, ট্রাস্ট মি। তাও কপাল শিথিল হলো না তার। সাদিপ বলল, আজকাল পৃথিবী থেকে কি বিশ্বাস জিনিসটা উঠে গেল নাকি? কেউ সহজে বিশ্বাসই করে না দেখছি। এমনভাবে চেয়ে আছেন মনে হচ্ছে আমির পর আর কথা খুঁজে না পেয়ে থেমে গেল। সে যে সত্যি মারিয়াকে দেখেই পালাচ্ছিল এটা ওকে বুঝতে দেওয়া যাবে না। কিন্তু কেন পালাচ্ছিল? মেয়ে তো ভালো, দোষ ওর নিজের ভেতর। কে বলেছিল এই মেয়েকে এত সাজগোজ করতে? আর করেছি বা এত সুন্দর লাগতে হবে কেন? এতে যদি সে একটু মুক্ত চোখে তাকায় অপরাধ কার? অবশ্য ছেলে যে তার। মেয়েদের দোষ তো দুনিয়ার কেউ ধরেই না। কিন্তু এতে পিউকে ঠকানো হবে, যা তার পক্ষে ইহকালে সম্ভব নয়। তবে গলার দাপটে ভাবটা বেশিক্ষণ টিকল না সাদিফের। ওই আমি পরেই কথা বলে আমতামতা করল। মারিয়া বুকের সাথে দুই হাত বেঁধে বলল, বিষয়টা তা নয়। আমরা আমার একটা প্রশ্ন ছিল, অনুমতি দিলে করতাম। জি জি নিশ্চয়ই। কাল আপনি নিজে আমাকে তুমি করে বললেন। আমাকেও বলতে বলেছেন, যদিও আমার মুখে আসছিল না, এখনও আসছে না। কিন্তু আপনি তো শুরু করেছিলেন। এমনকি কাল যতক্ষণ আমরা একসাথে ছিলাম আপনি তুমি করেই ডেকেছেন আমাকে। তাহলে এই তুমিটা আবার আজকে আপনি হয়ে গেল কেন? সাদিবকে বিচলিত দেখালো না, বরং চমৎকার করে হাসলো। তক্তকে শোধিত দন্তপাটির উন্মুক্ত হাস্য মারিয়ার বক্ষপিঞ্জর দুলে উঠে পুনরায়। সাদিব বলল, আসলে কিছু সম্পর্ক আছে যেখানে শুধুমাত্র আপনি মানায়, বাকি সব খাপছাড়া, বেমানান। আমার কেন যেন মনে হচ্ছিল আপনাকে তুমি করে বলার চেয়ে আপনি করে বললে বেশি শ্রুতিমধুর লাগবে। তাই এই জন্যই এক্সপেরিমেন্ট করলাম। দেখলাম না, আমি ঠিক, আপনিটাই বেশি ভালো। আমাদের সম্পর্কে এটাই সঠিক এবং সুন্দর। তার সম্বন্ধ নেই বা কি আসে যায় বলুন? ম্যালেরিয়া, বন্ধুত্বটা তো একই রকমই আছে, তাই না? মারিয়া দুদিকে ঠোঁট টেনে হাসলো, একরকম জোর করেই ভেতর থেকে টেনে আসা হাসি। সাদিফের কণ্ঠে তুমিটা যে তার অমৃতের মতো লাগে কি করে বুঝাবে? আপনি শুনলে হৃদয় ব্যথা লাগছে তার। মনে হচ্ছে আবার ঠেলে দিচ্ছে দূরে। কাল যতবার তুমি তুমি বলেছে হাওয়ার ভাসছিল সে। ভেতর ভেতর দীর্ঘশ্বাস ফেলল মারিয়া। কপাল খারাপ হলে যা হয় আর কি। মিহি কণ্ঠে সায় মিলিয়ে বলল, আচ্ছা যেটা আপনার খুশি। সাদিপ হষ্টচিত্রে বলল, থ্যাঙ্কস। সে ঠিক জানতো মারিয়া প্রশ্নটা করবে, তৈরি ছিল একদম। ওই জন্যই গড়গড় করে সাজানো গোছানো কথাগুলো বলতে থাকলো। অদৃশ্য হস্তে নিজের পিঠ চাপড়ালো সাদিফ। বা দিল। ইউ আর এ জিনিয়াস সাদিফ, ভেরি গুড। তাই এইভাবে লুকিয়ে বেড়াচ্ছিলেন কেন? সাদিফ অবাক হয়ে বলল, লুকিয়েছি কখন? এই যে এতক্ষণ দেখলাম কেমন কেমন করছিলেন। আমি কিন্তু ঠিকই খেয়াল করেছি। কিছু কি হয়েছে? সাদিফের চেহারা মসৃণ হলো ততক্ষণে। বুঝতে পারলো মারিয়া কি বলছে। মৈত্রীর নজর থেকে বাঁচার জন্য গা বাঁচিয়ে জ্বলছিল সেটার কথাই হয়তো। ভীষণ লম্বা শ্বাস ফেলল সে। মুখমণ্ডল দুঃখ ফুটিয়ে বলল, আসলে বিষয়টা আপনি কিভাবে নেবেন বুঝতে পারছি না। বলা উচিত হবে কি না তাও জানি না। আই এম কোয়াইটই কনফিউজ। মারিয়া মিষ্টি গলায় বলল, আশ্বস্ত করলো, এত দ্বিধাদ্বন্দ্ব বন্ধুত্বে থাকতে নেই, আপনি নির্দ্বিধায় বলুন। সে সত্যি ভরসা পেল। চেহারায় ফুটল তার পরিষ্কার নির্ভেজাল চিহ্ন। প্রস্তুতি নিল সবটা বলে দেওয়ার। এরপর কণ্ঠ চেপে বলল, স্টেজের ঠিক বাম পাশে একটা মেয়েকে দেখছেন, হলুদ ডালা শাড়ি পরে দাঁড়ানো? মারিয়া সাদিবের কাঁধের উপর থেকে তাকায় এক পলক দেখে বলে, হ্যাঁ মৈত্রী। ও হ্যাঁ, আপনার তো পরিচিত, ভুলে গিয়েছিলাম। মারিয়া চিন্তিত কণ্ঠে বলল, কিছু হয়েছে? কি হয়নি তাই বলুন? মেয়েটা বর্ষার বিয়ে থেকে আমার পেছনে লেগেছে। ওখানে যা একটু সীমার মধ্যে ছিল, কিন্তু এখন একেবারেই লাগাম ছাড়িয়ে যাচ্ছে। যখনই দেখছি তাকিয়ে আছে, হাসছে, অকারণেই লজ্জা পাচ্ছে। সেজেগুজে সামনে এসে দাঁড়িয়ে প্রশ্ন করছে কেমন লাগছে। ইটস ইরিটেটিং মি। নিতে পারি না এসব আমি। মেয়েরা এরকম হয়। সাদিব দম ফেলল। তার চোখে মুখে তিতিবিরক্তির ছাপ। মারিয়া বিস্মিত হয়ে চেয়ে রইল কিছুক্ষণ। কথাগুলো হজম হতে বিলম্ব হলো। ফের তাকালো মৈত্রীর পানে। হ্যাঁ, একটু পর পর এদিকে তাকাচ্ছে ও। ওই মুহূর্তে প্রচণ্ড খারাপ লাগলো তার। বর্ষার বিয়ে, তারপর এই বাড়িতে এসে দুজনের একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে, কিন্তু তাই বলে ভালোবাসার মানুষের ভাগ দেওয়া যায়?
সাদিপ বলল, আমি জানি না কি করব, মেহমান দেখে কিছু বলতেও পারছি না। মারিয়ার নিজেকে সামলানোর ক্ষমতা প্রবল, প্রবল তার অভিব্যক্তি চাপা দেওয়ার যোগ্যতা। ঠেলে ঠুলে হাসি বের করে বলল, আসলে এটা স্বাভাবিক, মৈত্রীর বয়সই বা কত? এই বয়সে মেয়েরা ফ্যান্টাসিতে ভুগবেই। চোখের সামনে হ্যান্ডসাম সুদর্শন ছেলে দেখলে একটু আধটু পেছনে লাগা দোষের কিছু নয়। সাদিপ ভ্রু বাঁকালো, সন্ধিহান কণ্ঠে বলল, আমি সুদর্শন? হ্যাঁ, কোনো সন্দেহ? সাদিপ ভাবার নাটক করে বলল, কিন্তু কদিন আগেই যে কে যেন আমাকে বলেছিল আমাকে দেখতে ব্রয়লার মুরগির মতো লাগে, আমার গায়ের রং ফ্লোরে চুন ঢেলে দিলে যেমন লাগে তেমন। মারিয়া হেসে ফেলল, স্বীকারোক্তি দিল, ওটা মজা করছিলাম। যাক, আপনার প্রশংসা পেয়ে ধন্য হলাম। কেমন গর্বে বুকটা ফুলে উঠেছে। মারিয়া হাসলো, আর চোখে আরেকবার মৈত্রীকে দেখলো। মেয়েটা এখনও চেয়ে। সাদীপ নিস্পৃহ সুরে বলল, কিন্তু ওনার ফ্যান্টাসি দিয়ে আমার কাজ নেই ম্যালেরিয়া। আমি ওনাকে পছন্দ তো দূর, কিছুই করি না। এসব একতরফা, আমি যে বিরক্ত হচ্ছি ওনার বোঝা দরকার। তাহলে বরং ওকে গিয়ে বলুন। সাদীপ সচেতন চোখে তাকালো, কি বলবো? যেটা আপনার মনে আছে সেটাই। ওর এই ভালো লাগা আস্তে আস্তে বাড়বে, আপনি চুল থেকে আরও প্রখর হবে। তখন বিষয়টা সামলানো জটিল হতে পারে। আপনি বরং ওকে গুছিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিন। ম্যাচিওর মেয়ে বুঝবে আশা করি। সাদীপ একটু ভেবে বলল, সত্যি বলবো? যদি আপনার মনে হয় বলা উচিত, তবে আবার আমার কথা নয় অবশ্যই। আচ্ছা বেশ, আমি এমনিতেই নিতে পারছিলাম না, বলি বরং। মারিয়া শুভ্র হাসলো। অল দ্য বেস্ট। সাদিফ বুক ফুলিয়ে এগিয়ে গেল। তাকে নিজের দিকে আসতে দেখে মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো মৈত্রী। এতক্ষণ কি তবে ওকে নিয়ে কথা বলছিল দুজন? এদিকে মারিয়া পড়েছে চিন্তায়। মৈত্রী দেখতে সুন্দর, বাবা মাকে নিয়ে একটা সচ্ছল পরিবার ওর। সাদিফের যদি ওকে পছন্দ না হয় তবে সে তো কোনো কোনো ছাড়। ওর তো বাবাও নেই, বাবার টাকাও নেই, আর না আছে মাথা গোজার মতো একটা দীর্ঘস্থায়ী ঠাঁই। এমন অবস্থা যদি কাল বাসা ভাড়া দিতে না হয়, তবে সেটাও থাকবে না। সাদেবের হাজারটা কারণ আছে তার প্রত্যাখ্যান করার। মারিয়ার বুক মুচড়ে উঠে ব্যথায়। পর মুহূর্তে ভাবল, প্রত্যাখ্যানের প্রসঙ্গ তো তখন আসবে যখন সে জানাবে ভালোবাসার কথা। সাদেব কখনো জানবেই না ওর মনের কি আছে। ভালোবাসলে যে বলতে হবে, তাকে পেতে হবে এমন তো নয়। ওর নিজের অনুভূতিগুলো না হয় বাকিটা জীবন ওর একান্ত নিজেরই থাকবে। এমনিতেই বিয়ে সংসার এসব তার জন্য নয়। তাহলে মাকে দেখার যে কেউ থাকবে না। মারিয়া সাদিফের থেকে চোখ ফিরিয়ে আরেক দিক তাকালো, সঙ্গে সঙ্গে ভরে উঠল তা। গড়িয়ে পড়ার আগেই ব্যস্ত হাতে মুছে নিল। সবার জীবনে পূর্ণতা আসে না, কারো জীবন শূন্যতায় সুন্দর। সাদিপ মাঝপথে দাঁড়িয়ে পড়ল হঠাৎ। অচিরেই বিবেক বুদ্ধি কেমন জাগ্রত হলো। মৈত্রীর প্রতি মায়া লাগলো। এই যে মেয়েটা তার বোনের বিয়েতে এসেছে, সেজেছে, আনন্দ করছে, এখন এসব বলা কথা বললে তো কষ্ট পাবে। তার চেয়ে বরং আজ থাক, বিয়ে মিটে গেলে আরামসে বলবে। মজা করছে যখন করুক। কাল থেকে যেমন দাঁত চেপে হজম করছিল, আর একটা দিন না হয় করবে। মায়া মমতা কর্ণধার ছেলেটা এইসব ভেবে আর ওদিকেই গেল না। ওখান থেকে ফিরে বন্ধুদের দিকে চলে গেল। মৈত্রীর মুখটা কালো হয়ে এলো তাতে। বেকুল চোখ দুটো নিভে গেছে হতাশায়। সাদীপ নিশ্চয় কিছু বলতে চাইছিল, তাহলে চলে গেল কেন এভাবে? এখন না শোনা অবধি শান্তি পাবে না যে। শান্তা এসে ফোন হাতে দিয়ে গেল পুষ্পর। সবার হলুদ মাখানোর মধ্যে ইকবাল ফোন করেছে। আনসেভ নাম্বারটা এখনও সেভ হয়েছে। লুকোচুরি দিন সে কি না। পুষ্পর চারপাশ ঘিরে তার গুরুজনদের উপস্থিতি। এর মধ্যে ফোন ধরে কথা বলবে কি করে? ইকবালটা আর ভদ্রসভ্য মানুষ নয়, নিদারুণ বেহায়া। যা সব ঠোঁটকাটা কথাবার্তা বলে, শুনলেই কান দিয়ে ধোঁয়া বের হয় তার। পুষ্প দোনামানা করে ধরল না, সাইলেন্ট বাটন চেপে রেখে দিল। ইকবাল থামলো না, আবার ফোন করলো। পুষ্প ঠোঁট উল্টে রিসিভ করে কানে ঠেকতেই বলল, কি লিপস্টিক পরেছিলে মাই লাভ? এত মিষ্টি কেন? মনে হচ্ছিল চকলেট খেয়েছি। পুষ্পর ঠোঁট আলাদা হয়ে গেল, বক্ষস্থল ধক করে ওঠে, ভূপৃষ্ঠে মিশে যায় কুণ্ঠায়। জানতো এরকম কিছুই বলবে। সবার মধ্যে ধমকও দিতে পারল না, হাঁসফাঁস করে লাইন কেটে বন্ধ করে রাখল। সুমনা বেগম পাশ থেকে বললেন, বড় একটা বাচ্চা পেয়েছিস? কি সাংঘাতিক, বউ পাগল হবে ভাবছি। পুষ্প দুষ্ট হেসে বলল, আমার চাচুর থেকেও বেশি। সুমনা হেসে ফেললেন, বললেন, এখনকার ছেলেপেলে না চাচাদের ছাড়িয়ে যাবে দেখিস। এই বউ পাগল বর নিয়ে বউদের একদিকে যেমন শান্তি,
অন্যদিকে অশান্তিও আছে। কিরকম? এখন বলবো না, কাল বিয়ে হোক নিজেই বুঝবি। পুষ্পকে মন ভরে হলুদ লাগিয়েছে পিউ, তানহা দিয়েছে সঙ্গ। তারপর দুজন ছাদের পেছনের দিকে যায়। যেখানটায় ফুলের টব বসানো সেখানে আঁচল পিছিয়ে বসে পড়ে তানহা। পিউ হয় তার ফটোগ্রাফার। এর মধ্যে এক ঝাঁক লোক সঙ্গে করে ছাদে পা রাখল ধূসর। তার আগমনটাই অন্যরকম। অতগুলো ছেলে ছোকরার নিমেষেই জায়গা ভর্তি হয় ছাদের। একটারও পাঞ্জাবির ফাঁকা নেই। চিবুক কলার সব আবিরের ভর্তি। সোহেলও আছে এর মধ্যে। ইকবালের গায়ে হলুদ থেকে ফিরেছে ওরা। ওরটা বিকেলের আর পুষ্পরটা হচ্ছে রাতে। একবার দুটো বিয়ে বাড়িতেই তারা নিমন্ত্রিত। ধূসরকে দেখেই রুবাইদা বেগম বললেন, হ্যাঁ রে ধূসর, তুই কই ছিলি বলতো? সবাই কত খুঁজছিলাম জানিস। বোনের বিয়ে, একটু কাছাকাছি থাকবি না? সে উত্তর দেওয়ার আগে স্টেজ থেকে পুষ্প ডাক ছাড়ল, ভাইয়া ভাইয়া। সাউন্ড সিস্টেম বন্ধ থাকায় ডাক পৌঁছে গেল সবখানে। পিউ বুঝে ফেলল ভাইটা কে। তানহার ছবি তোলার চুলো রেখে ছুটে স্টেজের কাছে এসে গুটি গুটি মেরে দাঁড়ালো। এতক্ষণ যেভাবে উড়েছিল ভদ্র মেয়ে হয়ে গেল অমনি। ধূসর এগিয়ে আসে পুষ্পর কাছে। পুরোটা সময় পিউ তন্ময় হয়ে চেয়ে রয়। মনে পড়ে সেই পেট ছোঁয়ার দৃশ্য। সমস্ত শরীর আরেকবার শিউরে ওঠে ফের। আর মনেই হাতটা পেটের কাছে জায়গা পায়। ধূসর কাছে এসে দাঁড়াতেই পুষ্প উত্তেজিত গলায় বলল, আপনি কোথায় ছিলেন? আমাকে হলুদ মাখবেন না? কত কষ্ট করে এক গাল ফাঁকা রেখেছি দেখুন। বাম গালটা দেখালো। সত্যি তাই, তার ডান গাল কপাল থুতনি হলুদে জবুদুবু হলেও বাম গাল সম্পূর্ণ ফাঁকা। পাশ থেকে জবা বললেন, কাউকেই হলুদ মাখাতে দিল না জানিস। লাগাতে এলেই হুঁশিয়ার করে বলেছে, এখানে ধূসর ভাই হলুদ দিবেন, তোমরা বাকি সবখানে মাখাও। পুষ্প লজ্জা পেয়ে গেল। তার জীবনের এই বিশেষ দিনটার জন্য যার অবদান সবচেয়ে বেশি, তার জন্য এই আর এমন কি। ধূসর ভাইয়ের পায়ে লুটিয়ে পড়লেও কম হবে। ধূসর হাসলেও, যেই হাসিতে দন্ত পাটি বাইরে আসে না। বাটি থেকে হলুদ নিয়ে গালে ছুঁয়ে বলল, সুখী হ। পুষ্পর কি হলো কে জানে, ভীষণ আবেগে নড়ে উঠল হঠাৎ। দু হাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে ফেলল। ভ্যাবাচাকা খেয়ে গেল সকলে। পরপর বুক ভারী হয়ে এলো। ধূসরের হাসিটুকু বিলীন। মুছে গেছে পিউয়ের লজ্জা। তার চোখ ছলছলে হয়ে ওঠে। ক্ষণিকের জন্য স্থগিত হয়ে পড়ল বিয়ের উৎসব আনন্দ। আঁচল চোখ মুছলেন মিনা বেগম। ব্যথাতুল দীর্ঘশ্বাস ফেললেন আমজাদ। ভাইয়ের কাঁধে হাত রেখে নীরবে সান্ত্বনা জোগালেন আফতাব। কিন্তু এই সান্ত্বনা নিরর্থক। সবাই জানে পুষ্প আর মাত্র 2 বছরের অতিথি। তারপর সারা জীবনের জন্য মেয়েটার ঠিকানা হবে অন্য কোথাও। পিউয়ের ঘরে একটা পা রাখার জায়গা নেই। বিছানা থেকে ফ্লোর বাদ নেই কিছু। যে যেভাবে পেরেছে কাঁথা বালিশ বিছিয়ে শুয়ে পড়েছে এক একজন। এমনকি পিউ নিজেও তার শয্যায় জায়গা পেল না। ছেড়ে দিয়েছে শান্তা আর শক্তিকে। দুজনে কেউই মেঝেতে শুতে পারে না। ঠান্ডার প্রচুর ধাত ওদের। দেখা গেল কাল বিয়েতে যদি সর্দি লাগিয়ে বসে, এর চেয়ে একটু আত্মত্যাগ করা ভালো। সবাই যখন ঘুমিয়ে পিউ নিরুত্তর মোচড়ামুচড়ি করছে। একটু যদি ঘুম আসে, অথচ পাশে নাক ডেকে ঘুমাচ্ছে তানহা। হুঁশ জ্ঞান কিচ্ছু নেই। এই মুহূর্তে ওকে চ্যাংদোলা করে পুকুরে ফেলে দিলেও টের পাবে না। পিউ ওর ঘুমটাকে প্রচণ্ড হিংসে করছে এখন। ও ঘুমাচ্ছে, তাহলে তার কেন ঘুম আসছে না? অবশ্য আসবে বা কী করে? আজ সারাক্ষণ ধরে সেই কথা আর সেই দৃশ্য ঘুরছে মাথায়। এই যে এখনও ঘুরছে। পিওর চোখের সামনে ফের ভেসে উঠে ধূসরের শাড়ি ভেদ করে হাত প্রবেশ করা, খিচিয়ে তাকে কাছে টানা। মেয়েটা চোখ বুজে নেয়, তারপর আবার তাকায়, বালিশের মুখ চেপে হাসে। হঠাৎ দেখলো কেউ একজন বাইরে যাচ্ছে। ভালো করে তাকিয়ে বুঝলো ওটা মারিয়া। পিউ জিজ্ঞেস করলো, কিছু লাগবে আপু? নিস্তব্ধ ঘরে হঠাৎ কথা বলায় মেয়েটা চমকে গেল। পরের দফায় ধাতস্থ হয়ে বলল, তুমি জেগে? আমি না আসলে ওয়াশরুমে যাব। রুমেরটায় যাওয়ার তো উপায় নেই, কারণ নাক আর গায়ে পা পড়ে। ও আচ্ছা, আমি আসবো? না না, লাগবে না, তুমি ঘুমাও। মারিয়া বেরিয়ে গেল। মৈত্রী ঘুম ঘুম কণ্ঠে বলল, কি ব্যাপার পিউ রানী, ঘুমাচ্ছ না যে? পিউ ওর দিকে ফিরে শুয়ে বলল, ঘুম আসছে না পো। কে যেন চুরি করেছে আমার ঘুম, বিনিময়ে দিয়ে গিয়েছে
বিনিদ্রি রজনী। মৈত্রী চোখ মেলে তটস্থ কণ্ঠে বলল, পিউ তুমি কি প্রেম করছো? পিউ আক্ষেপের সুরে বলল, আর প্রেম? না আমি সিঙ্গেল, না আমি ডাবল, ঝুলে আছি মাঝখানে। মৈত্রী আগ্রহ ভরে বলল, সেটা কি রকম? আচ্ছা কাউকে পছন্দ করো তুমি? আগে হলে পিউ বলতো না, কিন্তু এখন তো পুষ্প জানে, আর ধূসরের থেকেও মাঝে মাঝে সবুজ সংকেত আসছে। তাই বিনা দ্বিধায় বলল, ধূসর ভাইকে পছন্দ করি না, ভালোবাসি। মৈত্রী হাঁ করে চোখ পিটপিট করলো, ধাতস্থ হয়ে ফিসফিস করে বলল, কিন্তু উনি তো খুব মেজাজি। শান্তা শান্তা পছন্দ করতেও জানো? ওকে যা বকেছে। তারপর ভাবো কোথাকার কোন গ্রামে, যেখানে জীবনে প্রথমবার গেলেন উনি, সেখানে গিয়ে এলাকার ছেলেকে পিটিয়েছেন। কত সাহস, কত বড় কলিজা! ওনাকে দেখলেই না আমার খুব ভয় লাগে, মনে হয় যেন আমাকেও পেটাবেন। পিউ ফিক করে হেসে বলল, উনি হলেন নারকেলের মতন, উপর থেকে খসখসা শক্ত, কিন্তু ভেতরটা চমৎকার। একদিন কথা বলে না দেখো। না বাবা থাক। কিন্তু পিউ তুমি কি করে ওনাকে পছন্দ করলে? একে তোমার এত বড়, আবার তুমি কত ফর্সা, উনি কালো। পিউর মেজাজ চেটে গেল, নাক মুখ কোঁচকালো, পরক্ষণেই মাথা ঠান্ডা করে বলল, কালো তো কি, তুমি ওনাকে কখনো খেয়াল করে দেখেছো? ওনার চোখ নাক ঠোঁট সব কত সুন্দর। আর দেখলো আমার মতো করে দেখনি, আমার চোখে ওনার মতো সুতনো পুরুষ দ্বিতীয়টি নেই। ভাই রে ভাই, তুমি তো প্রেমে পড়ে একেবারেই গেছো, বেশ পাকা পাকা কথাও বলছো। হব না? আমার অনুভূতি দিন শেষ করে চারে পা দিল। ইটস হাই টাইম ফর গ্রো আপ। মৈত্রী চোখ তুঙ্গে তুলে বলল, 4 বছর ধরে ওনাকে ভালোবাসো? আচ্ছা উনি বাসেন? উনি জানেন তুমি ওনাকে যে ভালোবাসো? হ্যাঁ। মৈত্রী আরেক দফা বিস্মিত হয়ে বলল, কিন্তু তোমাদের ওরকম কিছুই করতে দেখলাম না। তোমাকে দেখিয়ে করব? মৈত্রী থতমত খেয়ে বলল, আরে কথাবার্তা বলার কথা বলছি। তানহা ঘুমো ঘুমো কণ্ঠে বলল, রাত বিরেতে কিসব নষ্টামির আলাপ করছো তোমরা? পিউ ঘুমা। তোর মামিরা যে এখানে শুয়ে ভুলে গিয়েছিস? পিউ চোখ বড় বড় করলো। সত্যি ময়মুনা শায়লা দুজনেই এই ঘরে ঘুমিয়েছে। আয় হায়, কিছু শুনে ফেললো না তো? পিউ ঘাড় উঁচু করে দেখলো, না, তাদের সবার ভারী নিঃশ্বাসের শব্দ আসছে। এর মানে পরিবেশ নিরাপদ। মৈত্রী বলল, আচ্ছা ঠিক আছে, বাকি গল্প কাল হবে, আজ ঘুমাও, গুড নাইট। পিউ মাথাটা বালিশে এলিয়ে দিল, সিলিং ফ্যানের দিক চেয়ে বলল, আর ঘুম? ধূসর ভাই ঘুমটুম সব কেড়ে নিয়েছেন। মৈত্রী বলল, তাহলে মমতাজের গানটা গাও। আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে। তানহা ঘুমের মাঝেও হেসে উঠল, হাসলো পিও। মারিয়া ওয়াশরুমের দরজা বন্ধ করতেই লোডশেডিং হলো। আটকে উঠল মেয়েটা, তড়িঘড়ি করে আবার বেরিয়ে এলো। এই বাড়ি তার নিজের নয়, সুতরাং অন্ধকারে কোন দিকে যাবে কিছুই বুঝলো না। জেনারেটর তো আছে, চলছেন না কেন? ফোনটাও আনেননি, তাহলে ফ্ল্যাশ জ্বালানো যেত। সে হাতড়ে হাতড়ে এগোতে নিল। সামনে থেকে হঠাৎ করা আলো পড়ল চোখে, নেত্রযুগল কুচকে মাথা ঘুরিয়ে ফেলল সে। সাদিব এগিয়ে এসে বলল, আরে আপনি ভূতের মতো হাঁটাহাঁটি করছেন কেন? মারিয়া ভয় ভয় উবে গেল অমনি। সাদিবকে দেখে স্বস্তির শ্বাস ফেলে বলল, ও আপনি? ভয় পেয়ে গিয়েছিলাম। ঘুমননি এখনো? আমি তো রুমেই ছিলাম না, ছাদ থেকে এলাম। ও, এত রাতে একা একা ছাদে? ভয় করে না আপনার? ভয় মেয়েদের জিনিস ম্যাডাম, পুরুষ মানুষ হলো বাঘের বাচ্চা, তারা ভয় পায় না। মুখ বাঁকালো মারিয়া, বলল, ফ্ল্যাশটা আমার মুখের সামনে থেকে সরান, তাকাতে পারছি না। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি রুমে যান, আমিও যাই। টায়ার্ড লাগছে খুব। জেনারেটর যে কি হয় মাঝে মাঝে, এখনও চালু হচ্ছে না। গরমে ঘুমাবো কি করে? ও গড! সাদিব বিড়বিড় করে বলল। মারিয়া মিটিমিটি হেসে ভাবল, আপনি চাইলে হাত পাখা দিয়ে বাতাস করে দিতে পারি। খালি বলুন রাজি। হাসছেন কেন? না কিছু না, যাই। হ্যাঁ আচ্ছা যান। মারিয়া পাশ কাটাতে নিল। রান্নাঘরে বিড়াল সানসেট বেয়ে লাফিয়ে পড়ল মেঝেতে, লেজে বেঁধে স্টিলের বিশাল বড় গামলাটা আছড়ে পড়ল সাথে। ঝনঝন করে বিকট শব্দ হলো, ছড়িয়ে গেল বাড়িময়। অন্ধকারে কলিজাত ছলকে উঠল মারিয়ার। ও মাগো বলে চিৎকার করে কাছে পেল সাদিবকে। দিক বিদিক ভুলে ওকে জড়িয়ে ধরল তখন। সাদিব থমকে গেল, হাত থেকে ফোনটা পড়ে গেল ফ্লোরে। প্রথমবার কোনো মেয়ের জড়িয়ে ধরার রক্ত সঞ্চালন অবধি থেমে গেছে তার। হাত পা অবশ হয়ে আসছে। মারিয়া দুহাতে পিঠ খামছে ধরে বলল, ভূত ভূত, আপনাদের বাড়িতে ভূত আছে।
সাদিবের গলা শুকিয়ে কাটকাট, ঢোক গিলে কিছু বলতে গিয়ে বুঝলো কথা ফুটছে না। তখনই জেনারেটর চালু হয়, আলো আলো ভরে যায় বাড়ি। রুবাইদা সজাগ ছিলেন, তার কণ্ঠ শোনা গেল দূরে। কি পড়ছে খুঁজতে আসছেন? মারিয়া চট করে চোখ খুলল। কোথায় আছে বুঝতে সময় লাগেনি, ধরপড় করে সরে এলো। একবার তাকালো, অস্বস্তি আর অপ্রতিভ ভার ছায়া চেহারা, সাথে মৃদুমন্দ লজ্জা। সাদিবের কপাল বেয়ে ঘাম পড়ছে। স্টিলের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে সে, ঠান্ডা দুটো চোখ তার উপরেই নিবদ্ধ। মারিয়া দাঁড়িয়ে থাকতে পারে না, কি করেছে ভাবতেই মাথা ঘুরছে। ওয়াশরুমের কথা ভুলে সে ছুটতে পালিয়ে গেল ঘরে। বিয়ের জন্য একটা বড়সড় ক্লাব ভাড়া নেওয়া হয়েছে। শিকদার বাড়িতে এত মেহমান একসঙ্গে বসিয়ে খাওয়ানোর জায়গা নেই। ঘরের মালপত্র রাখবেন কই, আর চেয়ার টেবিলের বসাবেন কই? তাই সিদ্ধান্ত হলো ক্লাবেই বিয়ে সারবেন। কাবিন হলেন আয়োজন বেশ বড়সড়। ইকবালদের 4টে গাড়ি এসে কেবলই গেটের সামনে ভিড়ল। মাঝের ফুলে ফুলে সজ্জিত গাড়িটা থেকে নেমে দাঁড়ালো সে। পরনে জমকালো সোনালি শেরওয়ানি, পায়ে নাগরা জুতো, ঠোঁটে একপাশে চকচকে হাসি। এপাশ থেকে নামলো ধূসর। সে কনেপক্ষের লোক হয়েও বরযাত্রী আজ। সবই ইকবালের জোর জবরদস্তি। গতকাল সে গাল ফুলিয়েছে, কেন ধূসর হলুদে যায়নি। শেষে এক কথা, বিয়েতে বরযাত্রী হতে হবে ওকে, তার সাথে যেতে হবে। ধূসরও বাগদ্বিতা দণ্ডে পড়ে গেল, না জড়িয়ে আপোষে হার মানল। বরপক্ষের সম্মানের সহিত ভেতরে নিতে এগিয়ে এসেছেন শিকদার বাড়ির 4 কর্তা। সিঁড়ি পার করে হলের মূল গেটে আসতেই থামতে হলো তাদের। সামনে পুরো লাল ফিতা বাঁধা, অর্থাৎ গেট ধরেছে মেয়েপক্ষ। ধূসর ভেবেছিল পিউ থাকবে, আজ তো মানা করেনি। নিজের বোনের বিয়ে মানা করবেও বা কেন? কিন্তু সবার মধ্যে ওকে না দেখে অবাক হলো। তানহার কাছে তাহলে ও নেই কেন? শান্তা সুপ্তি কানাঘুষা করে পিউকে খুঁজছে অবশ্য। আবার সময় পার হচ্ছে দেখে নিজেরাই তদারকি শুরু করলো। মারিয়া মৈত্রী দলনেত্রী, গেটে বরাবর মতো বিজয়ী হলো মেয়েরা। ইকবাল আগেই বলে রেখেছে, কোনো তর্ক করা যাবে না। তার শালিকার যা চাইবে তাই দেবে সে। এত সাধনার পর যাকে পাচ্ছে তার কাছে পৌঁছাতে টাকা যায়, যাক, টাকা আগে, না বউ। ইকবাল স্টেজের দিক তাকিয়ে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে গেল। পেছনে ঢেলে ঢং করলো অজ্ঞান হওয়ার। ইপ্তি 2 হাতে আগলে ধরলো ভাইয়ের পিঠ। হাসলো সে, হাসলো সবাই। হো হো করে জড়ধ্বনি উঠল। পুষ্প লজ্জায় হাত কচলাচ্ছে বসে বসে। বাড়ির সবার সামনে ইকবালের এসব নিতে গিয়ে মরে যাচ্ছে সে। ইকবাল ধীর পায়ে স্টেজের কাছে যায়, পাশে বসে, সবাইকে ছাপিয়ে ফিসফিস করে স্বীকারোক্তি দেয়। আমার বাগিচার পুষ্পটা এত সুন্দর কেন মাই লাভ? এই পুষ্পর সুঘ্রাণ পেতে আমি বান্দার জান পেতে দিতেও রাজি। পুষ্প লজ্জা পেয়ে মিনমিনিয়ে বলল, যা। ধূসর পুরো ক্লাব চক্কর দিতে ফেলল। পিউ নেই কোথাও, ভীষণ চিন্তায় পড়ে গেল এবার। আজ সকাল থেকে ও বাড়িতে ছিল না। ইকবাল জোরাজুরিতে ওদের বাড়ি গিয়েছিল। পিউ ঠিক আছে তো? এর মধ্যে কিছু হয়নি তো? কাকে জিজ্ঞেস করবে? পুষ্প ছবি তুলছে ইকবালের সাথে, এখানে যেতে সংকোচ হলো তার। তখনই তানহা পাশে দিয়ে যাচ্ছিল। ধূসর পেছন থেকে দেখেই চিনেছে, সোজাসাপটা প্রশ্ন করলো, পিউ কোথায় তানহা? তানহা ঘুরে তাকালো, ধূসরের দেখে মিটিমিটি হাসলো। ধূসর ভ্রু কুচকায় তার হাসি দেখে, ফের শুধায়, জানো ও কোথায়? তানহা দুষ্টু হেসে বলল, আপনার বউ কোথায়? কমন রুমে। তার চুল খুলে গিয়েছে, তৈরি হচ্ছে আবার, আমি ওখানেই যাচ্ছি। হতভম্ব হয়ে গেল ধূসর। আপনার বউ? সম্বোধন শুনে চোখ প্রকট হয়ে এলো। তানহা হেলে দুলে প্রস্থান নিয়েছে, কিন্তু সে অবাক চোখে চেয়ে রইল। পরপর দুপাশে মাথা নেড়ে ঠোঁট গোল করে শ্বাস ফেলল। পিউয়ের বান্ধবী তো, স্বাভাবিক এসব। সব এক গোয়ালের গরু। অল্প বয়সে দাঁত উঠেছে, মুখে ধান দিলেই খই ফুটেছে। কিন্তু এই পিউটার এত সাজার কি আছে? কাকে দেখাবে এত সেজে? ধূসর সচেতন চোখে মুখে প্রার্থনা করলো, আর যাই করুক শাড়ি যেন না পরে। প্রার্থনা কবুল হলো। পিউ শাড়ি পরেনি, ভারী কাজের একটা জর্জের 3 পিস পরেছে। সেজেছে সে নিজেই, কিন্তু বড় স্বাদ করে পার্লার থেকে একটা খোপা করেছিল। অথচ ক্লাবে ঢুকতেই বেখেয়ালি পিলারের সাথে ধাক্কা খেয়েছে আর খুলে গিয়েছে চুল। পার্লারের মেয়েটা যতগুলো ক্লিপ লাগিয়েছিল সব খুলতে হয়েছে ওকে। এই জন্য গেট ধরতেও মিস করে ফেললো। সে যে কেঁদে ফেলেনি এই ঢ্যার।
যখন বাইরে এলো তখন বিয়ের কাজ শুরু হয়েছে। মোটামুটি বরকনের ছবি তোলার পর্ব সমাপ্ত, কিন্তু সে তো একটাও ছবি তুললো না। হায় হায়, পিও আশেপাশে তাকিয়ে তানহাকে খুঁজলো। ওর কাছেই তার ফোন। হঠাৎ দেখলো ইপ্তির সাথে এক কোনায় দাঁড়িয়ে কথা বলছে সে। পিও আগ্রহ নিয়ে একটু কাছে গিয়ে দাঁড়ালো। অত চেঁচামেচির ভেতরে যা কানে এলো তাতে বুঝলো ইপ্তি প্রশংসা করছে তানহার। হেসে ফেলল পিউ, দুপাশে মাথা নেড়ে চলে এলো। কিছু ছেলের কাজই হয় মেয়ে পটানো। ইপ্তি এই বয়সে এই বড় হলে কি হবে? ও যে ইকবাল ভাইয়ের ভাই, বিশ্বাস করা দুঃসাধ্য। ইকবালের কথা মাথায় আসতেই ধূসরকে খুঁজতে শুরু করলো পিউ। চারদিকে এত ছড়ানো ছেটানো লোক, ওদের মধ্যে তার কাঙ্ক্ষিত তিনি কোথায়? পিউ একা একা কিছুক্ষণ ঘুরে বিরক্ত হয়ে পড়ে। তানহা আর ইপ্তির খোশ গল্প ইহকালেও শেষ হবে না। ফোনের আশায় না বসে ফটোগ্রাফদের দিক এগিয়ে গেল। ডেকে বলল, আমার কিছু ছবি তুলে দিন তো। আমি আমজাদ শিকদারের ছোট মেয়ে। ও শিওর ম্যাম, আসুন। ওখানে দাঁড়ান, লাইটিংটা ভালো সুন্দর আসবে। স্টেজের পাশেই ফুল দিয়ে সাজানো আরেকটু বড় জায়গাটা দেখালেন তিনি। মিও যেতে গিয়েও থেমে দাঁড়ালো। ধূসর খাবারের ওখান থেকে বের হয়েছে। তাদের ভবিষ্যৎ মেয়র খালেকুজ্জামানের এসেছে। ওনাকেই সম্মানের সহিত বসিয়ে দিয়ে এলো। পিউ ওকে দেখে ঝলকে ওঠে। ছেলেটিকে বলে, একটু দাঁড়ান। জি। তারপর দুরন্ত পায়ে কাছে যায়। ধূসর দুজন ছেলের সাথে কথা বলায় ব্যস্ত তখন। পিউ পেছনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রয়, অপেক্ষা করে কথা শেষ হওয়ার। এর আগে সামনে একটি ছেলে তাকে দেখে ধূসরকে ইশারায় বলল, ভাই পেছনে। ধূসর ফিরে চাইল। চোখাচোখি হলো দুজনের। এতক্ষণে পিউকে দেখে বুকে ভারী ভাবটা নিমেষেই নেমে গেল। সেকেন্ডে আপাদমস্তক দেখে নিল ওর। শাড়ি পরেনি বলে স্বস্তির নিঃশ্বাস ফেললো মনে মনে। জিজ্ঞেস করলো, কি? পুরো কণ্ঠটা শুনেই গুলিয়ে ফেললো পিউ। নার্ভাস হয়ে ঠোঁট ভেজালো জিভে। ধূসর ছেলের দুটোকে বলল, তোরা গিয়ে খেতে বস। আচ্ছা ভাই। ওরা যেতে ধূসর সম্পূর্ণ ঘুরে দাঁড়ালো। পিউ আমতামতা করে বলল, ওই ছবি তুলতাম আর কি। আসলে উনি বলেছিলেন একার চেয়ে দুজন হলে ভালো হয়। উনি হিসেবে ক্যামেরাম্যানকে বুঝালো সে। ধূসরের চোখ মুখের পরিবর্তন দেখা গেল না। কণ্ঠস্বরও অপরিবর্তন রেখে বলল, আয়। পিউ শঙ্কিত ছিল ধূসর শুনবে কি না। এই প্রহেলিকার মন বোঝা দেয়। কখন কি চায় নিজেও জানে না হয়তো। অন্য সময় হলে সে আসতো না বলতে। একসাথে ছবি ওঠানোর কথা তো দূর, কিন্তু কালকের ওইসব ঘটনার পর তার সাহসটা হু হু করে বেড়ে গেছে। পিউ হাসি হাসি মুখে ক্যামেরার লেন্সের সামনে দাঁড়ালো। ধূসরকে সাথে নিয়ে এত তাড়াতাড়ি ছবি তুলতে পারবে ভাবেও নি। এই 2013 সাল তার জন্য আশীর্বাদ। সব ভালো হচ্ছে। জীবনে প্রথম ছবি দুজনের, আহা, তাও কাপল পিক। পিউ গদগদ হয়ে পড়েছে। আইসক্রিম হলে নির্ঘাত গলে যেত। ধূসর পাঞ্জাবির কলার ঠিকঠাক করে পাশে দাঁড়ালো। পারফিউমের ঘ্রাণ হুটুপুটি করে নাকে এসে লাগলো তার। আহ, কি মিষ্টি, কি মিষ্টি। তাদের মধ্যে এখনো 2 হাত সমান দূরত্ব। ফটোগ্রাফার ছেলেটি ক্যামেরার চোখ বসিয়ে হাত দিয়ে বোঝালো, আরেকটু ক্লোজ হন। পিউ এগোবে কি না বুঝে উঠতে পারল না। ঠিক তখনই ধূসর কাঁধে হাত রেখে টেন নিল কাছে। পিউ চৌকিতে তাকায়, বিস্মিত হয়। পরপর ভেতরে ভেতরে খুশিতে লাফিয়ে উঠল। শিওরে নেয়। মুচকি হেসে ক্যামেরার দিক চাইতে একটা দারুণ যুগল ছবি বন্দী হলো সেখানে। ওই সময় ইকবাল স্টেজ থেকেই ডাক ছুড়ল, এই ধূসর, পিউ এসো ছবি তুলি। আয় ধূসর। ধূসর জিজ্ঞেস করলো, আর তুলবি? ইতোমধ্যে অনেকগুলো ক্লিক বসিয়েছেন ছেলেটি। পিউ মোহগ্রন্থের মতো চেয়ে থেকে দুপাশে মাথা নাড়ালো। ধূসর তাকে ফেলে এগিয়ে গেল স্টেজে। ইকবাল পুষ্পর মাঝখানে জায়গা নিল। দুজনকে দু হাতে আগলে ছবি উঠালো। পিউ কেমন করে দাঁড়িয়ে থাকে যেন একটা আঙুলের টোকায় হেলে পড়বে। পুষ্প ফের ডাকলো, এই পিউ, আয় না। পর মুহূর্তেই সম্বিত ফিরল তার। চুল ঠিকঠাক করে স্টেজে গিয়ে দাঁড়ালো। ইকবাল তাকে আগলে দাঁড়ায়। চারজনের হাস্যজ্জ্বল একটা ছবি স্মৃতি হিসেবে আটকে যায় সারা জীবনের জন্য। ইকবাল গড়গড় করে কবুল বলেছে। সময় নিয়েছে পুষ্প। থেমে থেমে বলেছে সে। সকলের সম্বন্ধয় আলহামদুলিল্লাহ শোনা যায়। স্টেজের কাছে বিপুল মানুষের ভিড়ে তানহা পিউ জায়গা পেল না দাঁড়ানোর। ওরা দুজন হাল ছেড়ে দিয়ে একদম পেছনের দুটো লোহার চেয়ারে দিয়ে বসলো। পিউ জিজ্ঞেস করলো, ইফতি কি বলেছিল? ফোন নম্বর চাইছে।
দিয়েছিস? দেইনি। দেবো? ভালো লাগলে দে। দেখতে কিউট, কিন্তু সেম এজে রিলেশন ভালো লাগে না। তোর আর ধূসর ভাইয়ের প্রেম দেখে তো আরোই না। আমার এমন 10 বছর গ্যাপের একটা প্রেমিক চাই, 5 অন্তত থাকতেই হবে। এর নিচে হলে ক্যান্সেল। পিউ হাসলো, ভ্রু নাচিয়ে বলল, সাদিব ভাই সিঙ্গেল এখন। ট্রাই করবি? এই, না না। পিউ স্টেজের দিকে চোখ দিল। ধূসরের সাথে ছবি তোলার পর গেট ধরার দুঃখ ভুলে গিয়েছে সে। মন মেজাজ বেশ ফুরফুরে এখন। অনেকটা সময় লাগলো স্টেজের কাজটা ফাঁকা হতে। মোনাজাত ধরল সবাই। পিউ মাথাটা ঘুমটা টানলো। আমিন বলে দুহাত মুখে ঘষল। স্টেজে বসা বোনের দিকে অভিনিষ্ট হয়ে চেয়ে রইল কিছুক্ষণ। পুষ্প আর পাশাপাশি ইকবালকে ধরিত্রীর সর্বাধিক শ্রেষ্ঠ জুটি লাগছে তার। দুজন যেন দুজনের জন্যই তৈরি। ইকবালের মুখের হাসিটা যেন গোটা রাজ্য জয়ের উল্লাস সেখানে। হঠাৎ করেই ওদের মাঝে নিজেকে খুঁজে পেল পিউ। ভ্রু গুছিয়ে এলো অমনি পুষ্পর জায়গায় সে, আর পাশে ঠিক ধূসরকে দেখে বুকটা ধড়াস করে উঠল। বিশ্রামহীন উর্মিমালা আশ্রে পড়ে হৃদয়ে। অমন নিষ্পলক চেয়ে থেকে বলল, তানহা ভাবতে পারছিস একদিন এইভাবে আমারও বিয়ে হবে? ধূসর ভাই ঠিক এইরকম একটা শেওড়ানি পরে আমার পাশে বসবেন। মাথায় পাগড়িটা জলজল করবে ওনার। আমি তখন হাঁ করে চেয়ে থাকবো, চোখের তৃষ্ণা মিটিয়ে দেখব। ওনার শেরওয়ানিতে রং অবশ্য মেরুন হতে হবে, বুঝলি? ওই রংটা ওনার ঠিক আমার স্বপ্নের রাজপুত্রের মতো দেখায়। যে রাজপুত্র দেখে আমি মনে মনে শতবার অজ্ঞান হয়েছি। তারপর নিজেই হাসলো, লজ্জা লজ্জা কণ্ঠে বলল, তারপর আমাদের বাসর হবে, বাচ্চা কাচ্চা হবে, তোকে খালামণি ডাকবে। ইস, এসব ভাবলেই। বলতে বলতে মিটিমিটি হেসে পাশ ফিরতে ভূত দেখার মতো চমকে উঠল। পরপর ছিটকে দাঁড়িয়ে গেল বসা থেকে। তানহার টিকটিকিও নাই এখানে। তার জায়গায় বসে ধূসর, শৈলপ্রান্ত এঁকে বেঁকে আছে। বাম উরুর উপর তোলা ডান পাটা নাড়াচ্ছে। লোহার চেয়ারের হাতলে ঠেসে দেওয়া এক হাত। পিউয়ের প্রকট চক্ষু কটর ফেরে বেরিয়ে আসবে প্রায়। শুকনো ঢোক গিলল সে। ধূসর ভাই কি তার নির্লজ্জ কথাবার্তা শুনে ফেলল?